শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখা যায় যার নাম শাওশিয়াং। শাওশিয়াং ছোটবেলা থেকেই জ্যোতিষীবিদ্যায় অনেক বিশ্বাসী। কলেজের মধ্যে একটা পুরনো ঘরে সে তার জ্যোতিষীবিদ্যা করার জন্য একটা জায়গাও সাজিয়ে রেখেছে। এই জ্যোতিষীবিদ্যা মেনেই সে খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু করে থাকে যাতে তার দিনগুলো ভালো কাটে। আর তার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ট্যারো কার্ড রিডিং করা। প্রত্যেক দিন দিনে কম করে 10 বার তো ট্যারো কার্ড রিডিং করবেই শাওশিয়াং, যাতে করে ওর আজকে দিনটা কীরকম কাটবে, কেমন যাবে এই সমস্ত কিছু বুঝতে পারে। এই মেয়েটার নাম হচ্ছে ইজিং, শাওশিয়াং এর বেস্ট ফ্রেন্ড। আর সাথে সাথে ওরা একই রুমে থাকে একসাথে। ওদের দুজনের বন্ধুত্বটা অনেক স্ট্রং। ওরা সবসময় একসাথে অনেক সময় কাটাতে পছন্দ করে। কলেজে সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে ইজিং, সেই জন্য তার সোশ্যাল মিডিয়াতেও অনেক ফলোয়ার্স রয়েছে। এইটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম জুহাও। সে ইজিং এর সবসময় ছবি তুলে দেয়, আর এই ছবিগুলোই ইজিং সবসময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ওরা তিনজনই একে অপরের অনেক ভালো বন্ধু। কলেজ লাইফে ইজিং এর সঙ্গে জুহাওয়ের বন্ধুত্ব হলেও শাওশিয়াং আর জুহাওয়ের বন্ধুত্বটা সেই ছোটবেলা থেকে। ওরা দুজনে একই এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করত, আর সেখান থেকেই ওরা আজও একসাথে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আর জুহাওয়ের সঙ্গে এতগুলো বছর সময় কাটানোর জন্য শাওশিয়াং মনে মনে জুহাওকে ভালোবাসে, কিন্তু সে নিজের মনের কথাটা আজ পর্যন্ত জুহাওকে কিছুতেই বলতে পারেনি। শাওশিয়াং এর যখন যা দরকার পড়েছে ও সব সময় ওর পাশে জুহাওকে পেয়েছে। এই কলেজেই শাওশিয়াং এর আরও একটা ভালো বন্ধু রয়েছে, যার নাম আচং। সে সবসময় শাওশিয়াংকে এই জ্যোতিষী বিদ্যায় সাহায্য করে। তাই শাওশিয়াং কবে কি করতে চায় না চায় সেটা সব থেকে আগে আচং বুঝতে পারে। তাই এবারেও আচং বুঝতে পেরেছে যে শাওশিয়াং নিজের মনের কথা বলার চেষ্টা করছে কাউকে, মানে যাকে ও ভালোবাসে। কিন্তু একটাও ভালো দিন পাচ্ছিল না শাওশিয়াং, যেদিন ওর মনের কথা বলে সফল হবে। ও তো আবার জ্যোতিষীবিদ্যা মেনেই সব কাজ করে, তাই ট্যারো কার্ড অনুযায়ী যদি ভালো দিন আসে তবেই ও নিজের মনের কথাটা জানাবে জুহাওকে। আর দেখতে দেখতে শাওশিয়াং সেই দিনটা পেয়ে যায় যেদিন ও নিজের মনের কথা জানাতে পারবে। সেদিনই জুহাও ইজিং আর শাওশিয়াংকে নিয়ে চলে আসে একটা ক্যাফেতে। সেখানে ইজিংকে দেখার জন্য আরও অনেকে অপেক্ষা করছিল। ওর তো অনেক ফলোয়ার, তাই ওকে দেখার জন্য সবাই অপেক্ষা করে। আর শাওশিয়াং নিজের মনকে তৈরি করছিল যে এই ক্যাফেতে সবার সামনেই ও নিজের মনের কথা জুহাওকে বলে দেবে। শাওশিয়াং যাতে আজকে সফল হয় সেই জন্য আচং ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়, যেরকম ডিজাইনওয়ালা সূর্য, তারপর সেই ক্যাফের মধ্যে আরও অনেক সবুজ গাছ নিয়ে আসে। এরপর আবার একটা সাপও নিয়ে আসে, কারণ চারিদিকে যদি এই সমস্ত জিনিসগুলো থাকে তবেই শাওশিয়াং প্রপোজ করে সফল হবে। শাওশিয়াং তখন নিজের মনের কথা বলার জন্য জুহাওয়ের দিকে যখনই এগোবে সেই সময় জুহাও দাঁড়িয়ে যায় আর বলে, ইজিং আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে শাওশিয়াং তো একেবারে শকড হয়ে যায়, মানে সবে প্রপোজ করতে যাচ্ছে কিন্তু উল্টোটাই হয়ে গেল। ইজিং বলে, তুমি কি সিরিয়াসলি বলছো? জুহাও বলে, আমি সত্যি বলছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ইজিং সেই সময় বুঝতে পারছিল না ওর আসলে ঠিক কী করা উচিত। ও তখন ওর বাকি ফলোয়ার্সদের জিজ্ঞাসা করছিল যে তোমরাই বলো আমার কি প্রেম করা উচিত। সবাই মিলে বলতে থাকে যে না, ওর প্রেম করা উচিত নয়। আসলে ওকে তো সবাই পছন্দ করে, তাই কেউই চায় না যে ইজিং প্রেম করুক। ইজিং তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আর জুহাওয়ের মনটা তো বেশ খারাপ হয়ে যায়। অন্যদিকে শাওশিয়াংকে দেখা যায় বেচারি আজকে কত কিছু প্ল্যানিং করে এসেছিল, কিন্তু ও তো প্রপোজই করতে পারলো না। আর তার থেকেও বড় কষ্ট হচ্ছে ও যাকে ভালোবাসে সে আবার অন্য কাউকে ভালোবাসে, সেটা আবার ওরই বেস্ট ফ্রেন্ড ইজিং। এরপরে একই রুমে শাওশিয়াং আর ইজিংকে দেখা যায়। ইজিং বলে যে আজকে এই প্রপোজালের ব্যাপারটার জন্য কলেজ থেকে একটা গ্রুপ খুলেছে, সেটা হচ্ছে মিশন ইম্পসিবল, মানে যে জিনিসটা কখনোই সম্ভব নয় সেইটার জন্য একটা গ্রুপ। শাওশিয়াং জিজ্ঞাসা করে যে জুহাওয়ের প্রপোজালের ব্যাপারটা নিয়ে তুই কি কিছু ভাবলি? ইজিং বলে, আমার মনে হয় জুহাওকে একটা সুযোগ দেওয়া উচিত। এরপরে ইজিং লাইভে আসে আর সবাইকে বলে যে আমি জুহাওকে 3টে ইম্পসিবল কাজ দেব। সেই 3টে ইম্পসিবল কাজ জুহাও যদি করতে পারে তাহলে আমি জুহাওয়ের গার্লফ্রেন্ড হব, আর যদি ও না করতে পারে তাহলে আমাদের মধ্যে প্রেম কোনোদিনও হবে না। এরপরে শাওশিয়াং আর জুহাও চলে আসে বক্সিং করার জায়গায়। সেখানে শাওশিয়াং নিজের ফোনে তার প্রিয় লেখকের একটা ইভেন্ট হবে সেইটার ব্যাপারে নিউজ দেখছিল। জুহাওয়ের আবার এসব ইভেন্ট এতটা বেশি পছন্দ নয়। জুহাও বলে, আমি জানি ইজিং তোর বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমাকে হেল্প কর না।
আমি জানি একমাত্র তুই আছিস যে আমাকে হেল্প করতে পারবি। তুই আমাকে 3টে ইম্পসিবল জিনিস সলভ করতে সাহায্য কর। শাওশিয়াং তো মুখের ওপর বলে দেয় যে আমি পারবো না, এসব তোর আর ইজিং এর ব্যাপার, তোরা বুঝে নে। জুহাও বলে ছোটবেলা থেকে আমরা সমস্ত কিছু একসঙ্গে করে এসেছি, আর এখন তুই বলছিস যে তুই আমাকে হেল্প করবি না। শাওশিয়াং আর কি করবে, বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই ওর কথায় রাজি হয়ে যায়। কিন্তু তারপরেই শাওশিয়াং রাগ দেখাতে থাকে যে তুই আমাকে আগে কেন বলিসনি যে তুই ইজিংকে ভালোবাসিস। এই কথাটা বলতে গিয়ে হাতটা পেছনে নিতেই একটা লোকের মুখে ভুল করে লেগে যায়। লোকটা তখন শাওশিয়াং এর উপর খুব রেগে যায় আর শাওশিয়াংকে মারতে আসে, কারণ শাওশিয়াং লোকটাকে আঘাত করেছে। জুহাও সেই সময় কথা বলে ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করে, কিন্তু লোকটা এতটাই বেশি মারকুটে যে ও শাওশিয়াংকে মারবেই। তাই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য ওরা দুজন তাড়াতাড়ি করে পালানো শুরু করে। পালাতে পালাতে ওরা দুজনে একটা পুরনো বিল্ডিং এ চলে আসে, যে বিল্ডিং এ কোনো লোকজন থাকে না, চারিদিকে মালপত্র ছড়ানো ছিটানো। এরকমই একটা স্টোর রুমে লুকোনোর জন্য ওরা দুজনে ঢুকে পড়ে। আর সেই সময় দুজনের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়, আর এমনভাবে হয় যে দুজনে মুখটা কেউই সরাতে পারে না, কারণ জায়গাটা ভীষণ ছোট ছিল, নড়ার জায়গাই নেই। ওই গুন্ডাগুলো তখন ওদেরকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর দুজন মিলেই ওই স্টোর রুম থেকে বেরিয়ে আসে। সেই সময় দুজনই দুজনের দিকে তাকাতে খুবই লজ্জা পায়, কারণ কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে গিয়েছিল। জুহাও সেই সময় শাওশিয়াং এর হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে তারপর পার্কিং লট দিয়ে যখনই পালাবে ওই গুন্ডাগুলো ওইখানেও ছিল, আর এমন জায়গায় ফেসে যায় এবারে আর কোথাওই পালানোর জায়গা নেই। ওদের দুজনের কাছেই বলে যে আমাদেরকে অনেক অনেক টাকা দিতে হবে, না হলে আমরা তোমাদের দুজনকে ভীষণ পিটবো। যেগুলো শুনে জুহাও আর শাওশিয়াং ভীষণ ভয় পেয়ে যায়। সেই সময় ওখানে আরেকটা গুন্ডার দল চলে আসে, আর ওরা হচ্ছে এই জায়গাটার লিডার। এখানে যে লেডি বসটাকে দেখা যাচ্ছে এই মেয়েটার নাম হচ্ছে আয়ু, আর এই লেডি বসকে দেখে ওই দুটো গুন্ডা ওখান থেকে পালিয়ে যায়। এরপর শাওশিয়াং আর জুহাও দুজনেই ওখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে আচং আর জুহাওকে একসঙ্গে দেখা যায়, কারণ ওরা দুজনে একই রুমে থাকে। সেই সময় আচং জুহাওকে রান্না করতে বলে। জুহাও যখন রান্নাঘরে এসে নুডলস বানাতে যাবে ও তখন ভীষণ অন্যমনস্ক ছিল, নুডলসের মশলার প্যাকেটটাও জলের মধ্যে দিয়ে দিয়েছে। আসলে ওর সেই সময় মনে পড়ছিল শাওশিয়াং এর সঙ্গে কিস করার মোমেন্টটা, আর অন্যদিকে শাওশিয়াং তারও অবস্থা একই রকম। আয়ের ফুট ম্যাসাজিং ক্রিম সে মুখে লাগিয়ে ফেস প্যাক বানিয়ে বসে আছে, যেটা সেই সময় দেখতে পায় ইজিং। দুজনেরই তখন একই সময়ে ওই কিস করার কথাটাই মনে পড়ে, আর দুজনেরই কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর রাত হয়ে গেলে দেখা যায় কেউই ঘুমোতে পারে না ওই কথাটাই ভেবে। পরের দিন সকালবেলা শাওশিয়াং সোজা চলে আসে জুহাওয়ের কাছে, আর এসে বলে যে আমি তোকে হেল্প করতে রাজি আছি, যেটা শুনে জুহাও তো ভীষণ খুশি হয়ে যায়। এরপরে ইম্পসিবল লিস্টের প্রথম কাজটা হচ্ছে ওই যে আয়ু নামের যে লেডি বস ছিল ওর একটা বার রয়েছে এই কলেজের কাছেই। এই আয়ু এতটাই বেশি রাগী আর বদমেজাজি যে ওর সঙ্গে কেউই কথা বলে না, সবাই কথা বলতে অনেক ভয় পায়, কারণ অনেক গুন্ডা নিয়ে এই আয়ু চলাফেরা করে। একদিন আয়ু একটা গ্রসারি স্টোরে গিয়েছিল নিজের ব্যবহারের জন্য কিছু জিনিস কিনতে। সেই সময় একটা চোর ওই গ্রসারি স্টোরে চলে আসে, আর ওখানে যে ক্যাশিয়ার ছিল তার কাছ থেকে সমস্ত টাকা চায় ছুরির ভয় দেখিয়ে। এই স্টোরে ক্যাশিয়ারের জায়গায় যে ছেলেটা রয়েছে এর নাম হচ্ছে আসান। ওই চোরটা যখন বারবার করে টাকা চাইছিল সেই সময় আসান বলে আমি আপনাকে সাহায্য করব। আমি জানি যে আপনার বিয়ে হয়ে গেছে আর আপনি আপনার স্ত্রীর কাছে কমিটেড, যেটা আসান ওই চোরের হাতে থাকা আংটি দেখে বুঝতে পেরেছে। আসান বলে আপনি নিশ্চয়ই কোনো জব করেন না, এই জন্য আপনি আপনার বাচ্চার টিউশন ফিজও দিতে পারেন না। টিউশন ফিজের কাগজটা ওই চোরের পকেটেই রাখা ছিল। আসান বলে একজন বাবা হিসেবে এবং একজন স্বামী হিসেবে আপনার ওপর অনেক দায়িত্ব, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করছি। এরপর আসান নিজের পকেট থেকে টাকা বের করে ওই চোরটাকে দিয়ে সাহায্য করে। আর এই টাকাটা পেয়ে চোরটা ভীষণ ইমোশনাল হয়ে যায় যে এই প্রথম চুরি করতে এসে কেউ নিজের টাকা দিয়ে ওকে সাহায্য করছে। আর এই সমস্ত কিছু দূর থেকে আয়ু দেখতে থাকে। আয়ু তখন অবাক হয়ে যায় যে এরকম মানুষও পৃথিবীতে আছে। আর সেদিন থেকেই আসানকে আয়ুর দারুণ পছন্দ হয়ে যায়। আয়ু নিজের গুন্ডাতে দিয়ে আসানকে তুলেও এনেছিল। আসানকে নিজের মনের কথাও বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে।
কিন্তু আশান মুখের ওপর জানিয়ে দেয় যে আমি কোনো গুন্ডার সঙ্গে থাকবো না, আর আমি কোনো গুন্ডাকে ভালোবাসতে চাই না। আয়ু এটা শুনে সেদিন খুবই রেগে গিয়েছিল। এরপর থেকে অনেকগুলো মাস কেটে গেছে। আয়ু বারবার করে চেষ্টা করে আশানকে নিজের বয়ফ্রেন্ড বানানোর জন্য, কিন্তু আয়ু সেটা কোনোভাবে করতে পারে না। আর কাজটা হচ্ছে এই আয়ু আর আশানের মধ্যে প্রেম করিয়ে দিতে হবে। এটাই ছিল ইম্পসিবল লিস্টের প্রথম কাজ। এরপর সেকেন্ড কাজ হচ্ছে, এই কলেজে একজন প্রফেসর রয়েছে যে প্রচণ্ড অহংকারী আর প্রচণ্ড চুপচাপ স্বভাবের। 40 বছর বয়স হয়ে গেলেও সে এখনও সিঙ্গেল, আর তার সাথে সাথে সে ঠিক করেছে কোনোদিনও বিয়েও করবে না। কারোর ড্রয়িং যদি তার পছন্দ না হয়, তার সামনেই সেই ড্রয়িংটাকে শিদং নষ্ট করে দেয়, এতটাই বেশি স্ট্রিক্ট। শিদং প্রত্যেক দিন জিমে যায় সেখানে শরীর চর্চা করতে, আর এখানেই যে ট্রেনার ছিল যার নাম জিলিয়াং, সে আবার শিদংকে পছন্দ করে অনেক। প্রায় গত 10 বছর ধরেই ভালোবেসে আসছে, কিন্তু শিদং এই জিলিয়াংকে একদম পাত্তা দেয় না। শিদং মুখের ওপর জানিয়ে দেয় যে জিমে এসে যদি আমার সঙ্গে তুমি কথা বলার চেষ্টা করো তাহলে আমি জিমে আসাই বন্ধ করে দেব। আর কাজ হচ্ছে এদের দুজনের মধ্যেও প্রেম করিয়ে দিতে হবে, আর এটাই হচ্ছে ইম্পসিবল লিস্টের দ্বিতীয় কাজ। এরপরে লাস্ট কাজ দেখানো হয় যে এই কলেজে ওদেরই ক্লাসে একটা মেয়ে পড়ে যার নাম হচ্ছে ইউই। ওকে সবাই মিলে ফিমেল আইনস্টাইন বলে ডাকে, কারণ সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তবে এর মধ্যেও ও কিন্তু এই কলেজেরই ড্যানি নামের একটা ছেলেকে ভীষণ পছন্দ করে। ড্যানির জন্য প্রত্যেকদিন ডেস্কে খাবারও রেখে দেয়, কিন্তু ড্যানি এই খাবারগুলো একদিনও অ্যাকসেপ্ট করে না। আর ক্লাসের সবাই মিলে জানে যে ইউই ড্যানির জন্য খাবার রাখে। এরপর বাস্কেটবল খেলার সময় ড্যানি যখন রেস্ট নেয়, সেই সময় ইউই পেছন থেকে একটা টাওয়েলও দেয়, আর ইউইর থেকে টাওয়েল নিতেও ড্যানি কিছুতেই চায় না। ইউই তখন খুব সুন্দর করে নোটস বানিয়ে আনে যাতে ড্যানি এগুলো পড়ে ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু ড্যানি মুখের ওপর বলে দেয় যে তোমার থেকে এইসব নোটস ফোর্স আমার দরকার নেই। আসলে ড্যানি এই ইউই নামের মেয়েটাকে একদমই পছন্দ করে না, আর এদের মধ্যেও প্রেম করিয়ে দিতে হবে। আর এটাই হচ্ছে মিশন ইম্পসিবলের লাস্ট কাজ। শাওশিয়াং তারপর জ্যোতিষবিদ্যা করে দেখে যে এই ইউই আর ড্যানি কিন্তু একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। একদিন সন্ধেবেলা শাওশিয়াং, জুহাও, আচং মিলে ফলো করতে থাকে ইউইকে, আর ফলো করতে করতে ওরা সবাই মিলে চলে আসে একটা বারে। ওরা তো বুঝতে পারে না যে ইউইর মতো মেয়ে বারে কেন আসবে, কারণ ও তো সারাক্ষণ পড়াশোনা আর ড্যানিকে নিয়েই পড়ে থাকে। বারে আসার মতো মেয়ে কিন্তু ইউই নয়। ইউইকে যখন ওরা সবাই মিলে খুঁজছিল, জুহাও শাওশিয়াংয়ের হাত ধরলে শাওশিয়াং অনেক খুশি হয়। ওরা চারিদিকে অনেক খুঁজলেও ইউইকে কেউই খুঁজে পায় না, আর ওখানেই ড্যানির সঙ্গে ওদের দেখা হয়ে যায়। ড্যানি সেই সময় বলছিল যে দেখ দেখ, ও হচ্ছে আমার প্রিয় ডিজে, ওর নাম সুশি। এই সুশি নামের মেয়েটার একটা ব্যাপার রয়েছে, আজ পর্যন্ত এই সুশির মুখ কেউ দেখেনি, কারণ সুশি সবসময় মাস্ক পরে ডিজে হয়। রাত হয়ে গেলে ইজিং জিজ্ঞাসা করে যে তোরা কি কিছু সলভ করতে পারলি? শাওশিয়াং বলে আমরা কিছুই করতে পারিনি। তুই তো খুব ভালো করেই জানিস তুই যে 3টে কাজ দিয়েছিস সেগুলো সফল করাটা ঠিক কতটা কঠিন। আদৌ সেগুলো হবে কিনা সেটাই কেউ জানে না। তোর যদি ওকে রিজেক্ট করা হয় তুই ডিরেক্টলি জুহাওকে রিজেক্ট করে দে, কিন্তু এইভাবে ওর সঙ্গে গেম খেলিস না। ইজিং বলে আমার মনে হয় জুহাওয়ের পাশে আমাকে বেশ ভালোই মানাবে, আমি ওকে কদিন পর অ্যাকসেপ্ট করে নেব। এরপরে শাওশিয়াং ট্যারো কার্ড রিড করা শুরু করে, এটা দেখার জন্য যে জুহাও আর ইজিং একে অপরের জন্য পারফেক্ট কিনা। তখন ওখানে যে কার্ড আসে সেখানে দেখা যায় যে জুহাও আর ইজিং একে অপরের জন্য মোটেই পারফেক্ট নয়। এটা দেখার পরে ইজিং আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আচং বলে যে এই কার্ডের মানে যে ওরা পারফেক্ট ম্যাচ, শুধুমাত্র তাই নয়, এটার মানে একটা নতুন শুরু। এটা শুনে শাওশিয়াং খুব রেগে যায়, আর ও বুঝতে পেরেছে যে জুহাও আর ইজিংয়ের মধ্যে নিশ্চয়ই নতুন করে প্রেম হবে। অন্যদিকে ইজিংকে বেশ মুড অফ দেখা যায় এটা জানার পরে যে ও আর জুহাও একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ নয়। এরপরে ইজিং চলে আসে সোজা হসপিটালে, যেখানে বেশ কয়েক বছর ধরেই তার মা হসপিটালে ভর্তি রয়েছে। ইজিংয়ের মা কানে সমস্ত কিছু শুনতে পায়, চোখে সমস্ত কিছু দেখতেও পায়, কিন্তু নড়তে পারে না আর কথাও বলতে পারে না। ইজিং যখন ফ্রিজ খোলে ওখানে ফল দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ইজিং তো ফল আনেনি, তাহলে কে আনলো?
এরপরে ক্যাশ কাউন্টারে ইজিং আসে বিল পে করতে। সে অনেক পার্ট টাইম জব করে, সোশ্যাল মিডিয়াতেও অনেক রকমের কাজ করে যাতে তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারে। সেই সময় ওইখানে যে হেড নার্স ছিল তাকে ইজিং বলে, আপনাকে অনেক থ্যাংক ইউ আমার মায়ের জন্য ফল কিনে দেওয়ার কারণে। সেই হেড নার্স বলে, আমি তোমার মায়ের জন্য কখনোই ফল কিনিনি, তোমার এক বন্ধু বলে পরিচয় দিয়েছিল, সে তোমার মায়ের জন্য ফল কিনে আনে, তার নাম হচ্ছে জুহাও। যেটা শুনে খুব অবাক হয়ে যায় ইজিং যে ওর মায়ের জন্য জুহাও ফল কিনে নিয়ে আসে। আসলে জুহাও মাঝে মাঝে ইজিংয়ের মায়ের কাছে আসে, সময় কাটায় আর তাকে ফল খাইয়ে দেয়। অন্যদিকে জুহাও আর শাওশিয়াংকে দেখা যায় ওরা দুজনে সেই জিম ট্রেনার জিলিয়াংয়ের কাছে দেখা করতে এসেছে। শাওশিয়াং তখন জিজ্ঞাসা করে যে ম্যাম আপনাকে কেন ভালোবাসে না, আপনি এত বছর অপেক্ষা করছেন এটা জানা সত্ত্বেও। জিলিয়াং বলে, এটা অনেক বড় গল্প। শিদং অনেক বড় একজন পেইন্টার ছিল, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে একবার ফার্স্টও হয়েছিল, তবে পরের বছর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড হয়ে যায় শিদং। আর তারপর থেকেই নিজের এই সেকেন্ড হওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারে না শিদং, এই জন্য সে কখনো ছবিও আঁকতো না। ছবি আঁকার প্রতি একটা ঘৃণা এসে গিয়েছিল। আমি তাকে আঁকার নতুন জিনিস কিনে উপহার দিয়েছিলাম যাতে নতুন করে শিদং ছবি আঁকে, কিন্তু শিদং সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সেই কলেজ থেকে আমরা একে অপরের অনেক ভালো বন্ধু। একটা কম্পিটিশানে আমি ইনজিওর্ড হয়েছিলাম, 6 মাস ধরে ও আমার খেয়াল রেখেছিল হসপিটালে, আর সেই হসপিটালে আমাকে খুশি করার জন্যই ও একটা ছবি এঁকেছিল। সেই সময় আমি এই ছবিটা দেখে ভেবেছিলাম যে ও হয়তো আমাকে মনে মনে ভালোবাসে। এরপরে শাওশিয়াং আর জুহাও চলে আসে শিদংয়ের পেছনে ওকে ফলো করতে। শাওশিয়াং বলে যে সেই সময় শিদং যদি জিলিয়াংকে পছন্দ করতো তাহলে এখনও কেন জিলিয়াংকে বিয়ে করে সেটেল হচ্ছে না, কেন শিদং জিলিয়াংকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। এইটাই নিয়ে দুজন মিলে আলোচনা করতে থাকে। ওরা তখন দেখতে পায় যে জিলিয়াং একটা লোকের গাড়িতে উঠে পড়ছে। লোকটাকে কিন্তু বেশ হ্যান্ডসাম আর বড় লোকই দেখে মনে হচ্ছে। ওরা দুজনে তখন ওই গাড়িটাকে ফলো করতে করতে একটা হসপিটালের সামনে আসে, যেখানে গাড়িটা দেখে বুঝতে পারে যে এই লোকটা আসলে একজন ডক্টর। তাই ওরা দুজনেই ভেবে নেয় যে নিশ্চয়ই এই লোকটার সঙ্গেই সম্পর্ক রয়েছে শিদংয়ের, তাই তো এখন জিলিয়াংকে পাত্তা দিচ্ছে না। এই কথাটাই ওরা দুজন মিলে এসে জিলিয়াংকে জানায় যে লোকটার নাম আসলে শিনফান। এই নামটা শুনে জিলিয়াংয়ের মন অনেক খারাপ হয়ে যায় আর বলে শিনফান কলেজ লাইফে শিদংকে একবার প্রপোজ করেছিল, তাই জন্যই জিলিয়াং এখন ভাবছে যে ওরা হয়তো নতুন করে একে অপরের সঙ্গে এখন রিলেশনশিপে রয়েছে। যেটা জানার পর জিলিয়াং মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। পরের দিন ক্লাস সেরে শিদং যখন বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় ওর সঙ্গে দেখা করবে বলে জিলিয়াং ওখানেই অপেক্ষা করছিল। জিলিয়াং তখন ছবি আঁকার খাতাটা ফিরিয়ে দিতে চায় শিদংকে। শিদং কোনো প্রশ্ন না করে ওটা নিয়ে নেয় আর বলে, তুমি কি আর কিছু বলতে চাও? জিলিয়াং বলে, আমি আমার হোম টাউনে ফিরে যাচ্ছি, সেখানের একটা স্কুলে পিই টিচার দরকার, ওখানেই আমি জয়েন করছি। সমস্ত কিছু শোনার পরও শিদং একটা কথাও বলে না। এরপর জিলিয়াং কোনো কথা না বলে ওখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। পেছনে তাকিয়ে দেখে যে শিদং ওখানে পড়ে গেছে। এটা দেখে ও শিদংয়ের কাছে ছুটতে চলে আসে। শিদং বলে, তুমি কি আমাকে একটু আমার বাড়ি অবধি পৌঁছে দিতে পারবে? জিলিয়াং তারপর শিদংকে নিজের পিঠের ওপর তুলে নেয়। জিলিয়াং বলে, আমি যখন তোমার থেকে দূরে চলে যাব তখন তুমি নিজের খেয়াল রেখো, 3 বেলা খাবার খাবে আর জিমে এসে শরীর চর্চা করবে। চিন্তা নেই, আমি জিমের ওখানে সমস্ত কিছু বলে রেখেছি, কোনো কিছুই বদলাবে না, তোমার জন্য সমস্ত কিছু একই থাকবে। জিলিয়াং যখন কথাগুলো বলছিল শিদং তখন জিলিয়াংয়ের চোখের আড়ালে অনেক কান্না করছিল। বোঝা যায় যে জিলিয়াংয়ের থেকে দূরে থাকার জন্য শিদংয়ের নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর শাওশিয়াং আর ইজিংকে একসঙ্গে দেখা যায়। ইজিং জিজ্ঞাসা করে যে আজকাল জুহাও কেমন আছে রে? শাওশিয়াং বলে, তুই যা কাজ দিয়েছিস সে কাজ কমপ্লিট করার জন্য কেউই ভালো থাকবে না। ইজিং বলে, আমার মনে হয় আমি জুহাওকে একটু একটু পছন্দ করা শুরু করেছি। এটা শুনে শাওশিয়াং অবাক হয়ে যায়। ইজিং বলে, ও যখনই ওর মনের কথা আমাকে জানালো আর তারপর ও যা যা করছে আমার জন্য সেগুলোর পরে আমার মনে হয় আমার ওকে ভালোবাসা উচিত। আমার মনে হয় জুহাওয়ের সঙ্গে একবার সম্পর্কে এসেই দেখি না কি হয়। কথাগুলো শুনে শাওশিয়াং অনেক কষ্ট পাচ্ছিল। ইজিং তখন শাওশিয়াংয়ের কাছে এসে বলে, তুই আমাকে একটা হেল্প করে দিতে পারবি? শাওশিয়াং তখন রাজি হয়ে যায়। এরপরে রাত হয়ে গেলে শাওশিয়াং আর জুহাওকে একসঙ্গে দেখা যায়।
ইজিং আসলে জুহাওয়ের সঙ্গে আলাদা করে সময় কাটাতে চায়, সেই জন্যই শাওশিয়াং জুহাওকে নিয়ে এসেছে। জুহাওয়ের সেই সময় ইজিং এর কাছে আলাদা করে যেতে কেমন কেমন লাগছিল। ও বারবার করে শাওশিয়াংকে ওর সাথে যেতে বলে। শাওশিয়াং তখন বলে, তোদের ব্যাপার তোরা সামলাবি, তোদের মাঝখানে আমি তো যেতে চাই না। কথাটা বলেই শাওশিয়াং ওখান থেকে চলে যায় আর জুহাও চলে আসে ইজিং এর বাড়িতে। ইজিং তখন নিজের বাড়ির দরজাটা খোলে। জুহাও জিজ্ঞাসা করে, তুমি আমাকে ডেকেছো কেন? ইজিং বলে, আসলে আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। আমি শুনেছি তুমি আমার মায়ের সঙ্গে হসপিটালে দেখা করতে যাও। কথাটা বলার পরে ইজিং জুহাওয়ের হাতটা ধরে। তারপর ইজিং জুহাওকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ। আমার মায়ের খেয়াল রাখার জন্য আমি ফাইনালি কাউকে খুঁজে পেলাম। জুহাওয়ের মুখ দেখে মনে হচ্ছে ওর কিন্তু এই জড়িয়ে ধরার ব্যাপারটা অতটাও ভালো লাগছে না। ইজিং তখন নিজের মনের কথাটা জানিয়ে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি, তবে আমরা একে অপরের সঙ্গে ডেট করার আগে আমাদের এটা গোপন রাখাই ভালো হবে, না হলে আমার কাজের ক্ষতি হয়ে যাবে। আর তোমাকে মিশন ইম্পসিবল লিস্টের ওই কাজগুলো করতে হবে না। জুহাওয়ের খুশি হওয়ার পরিবর্তে ওর মুখে আজকে যেন কোনো হাসিই নেই। অন্যদিকে শাওশিয়াংকে দেখা যায় মন খারাপ করে ওর সেই প্রিয় লেখক আছে তার কথাগুলোই ও শুনতে থাকে, কারণ FM এ এই লেখক মাঝে মাঝেই শো করে, যার কথাগুলো শুনতে খুব ভালোবাসে শাওশিয়াং। কিছুক্ষণ পরে ইজিং এর বাড়ি থেকে জুহাও বেরোয়। সেই সময় বেশ কয়েকটা লোক জুহাওকে কিডন্যাপ করে নেয়। আর অন্যদিকে শাওশিয়াং যখন বসেছিল ওখানেও বেশ কয়েকটা লোক চলে আসে। এরপর দেখা যায় দুজন মিলেই বারে এসেছে, আর এই বারটাই ছিল সেই আয়ুর বার। এই আয়ু দুজনকে এখানে জোর করে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আসলে আয়ু জানতে পেরেছে যে ইজিং দায়িত্ব দিয়েছে আয়ু আর সেই আশানকে এক করার জন্য, আর সেই জন্যই আয়ু আজকে এদের দুজনকে কিডন্যাপ করে এনেছে, যাতে এরা দুজন আয়ুকে হেল্প করে আশানকে পাওয়ার জন্য। ওরা এটা করতে পারবে না দেখে আয়ু তখন শাস্তি দিতে জুহাওকে অনেক বেশি ড্রিঙ্ক করায়, আর এত বেশি ড্রিঙ্ক করে জুহাওয়ের শরীর খুব খারাপ লাগছিল। শাওশিয়াংয়ের তখন জুহাওয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। তখন জুহাও আয়ুকে বলে, তোমার যদি ওকে সত্যি ভালো লাগে তাহলে আশানকে গিয়ে নিজের মনের কথা জানিয়ে দাও, আমরা তোমাকে হেল্প করব। আয়ু বলে, ঠিক আছে, এবার তোমরা আমাকে শিখিয়ে দেবে কি করে একটা ছেলেকে প্রপোজ করতে হয়। এরপরে জুহাও একটা মাস্ক পরে নেয় আর আয়ুকে বলা হয় যে ধরো এটা আশান, এবার একে প্রপোজ করো। আয়ু তো এমন করে প্রপোজ করছে যেন কোনো গুন্ডামি করছে। শাওশিয়াং তখন শিখিয়ে দেয় যে প্রপোজটা এইভাবে করতে নেই, প্রপোজ করার সময় একটু রোম্যান্টিক হতে হয়, একটু নরম গলায় বলতে হয় কথা। কিন্তু আয়ু বলে যে নরম কথায় আবার কিভাবে কথা বলে, মানে আস্তে আস্তে ও কথা বলতেই জানে না। জুহাও বলে যে এইভাবে প্রপোজ করলে আশান কিছুতেই রাজি হবে না। আয়ু বেচারি তো জানেই না কিভাবে রোম্যান্টিক হতে হয়। আয়ুর বাড়িতেই ডিজে সুশি পারফরমেন্স করে। সেই সময় ডিজে সুশি নিজে কিছু জিনিস ওখানে লকারে রাখতে আসে। ডিজে সুশি চলে গেলে শাওশিয়াংয়ের তখন দেখতে ইচ্ছা করে যে এই ডিজে সুশি আসলে কে, কারণ ও তো সবসময় মুখে মাস্ক পরে ঘোরে। শাওশিয়াং তখন ওর লকার থেকে একটা আইডি কার্ড পেয়ে যায়, আর যেটা দেখে ওরা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা কলেজে এসে শাওশিয়াং আর জুহাও দুজন মিলেই একসঙ্গে ইউইর ওপর নজর রাখতে থাকে, আর এরপর দুজন মিলে একসঙ্গে ইউইর সামনে আসে। কিন্তু ইউই বরাবরের মতোই কাউকেই পাত্তা দেয় না। এরপর সেই সিক্রেট বেসেই নিয়ে আসে ইউইকে। জুহাও বলে, তুমি যে ড্যানিকে এত পছন্দ করো, কিন্তু তুমি কেন বলে দিচ্ছ না যে তুমি আসলে ডিজে সুশি? তো এইবার বোঝা যায় যে ওই বারে যে ডিজে সুশি রয়েছে সে আসলে অন্য কেউ নয়, সেটা হচ্ছে ইউই। শাওশিয়াং বলে, ড্যানি যদি এক্ষুনি জানতে পারে তুমি সুশি তাহলে ও তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ইউই তখন বলে, আমি জানি ও আমাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমি সেটা কখনোই চাই না। ড্যানি সুশিকে পছন্দ করে, ইউইকে নয়, আর এই ইউই হচ্ছে আমার আসল সত্তা। ড্যানি যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমাকে আমার মতো করেই ভাসবে, আমাকে সুশি সাজার প্রয়োজন হবে না। এদিকে বেশ কিছুক্ষণ আগেই আচং ড্যানিকে ওখানে নিয়ে এসেছিল যাতে ইউইর কথাগুলো সমস্ত কিছু ড্যানি শুনতে পায়। ইউই সেই সময় বলে যে হ্যাঁ, আমি ডিজে সুশি আর আমি ড্যানিকে পছন্দও করি, কিন্তু আমি কখনোই ড্যানির সামনে সুশি হয়ে যাব না। আমি চাই ড্যানি যাকে পছন্দ করবে সেটা সুশি নয়, সেটা ইউই হবে। আর এটা শুনে তো ড্যানি একেবারে অবাক হয়ে যায়। ইউই তারপর যখনই ওখান থেকে বেরোতে যায় ড্যানি ওর সামনে চলে আসে, আর ড্যানিকে সামনে দেখে ইউই ভীষণ অবাক হয়ে যায়, কারণ ওর সব থেকে বড় সত্যিটা ফাঁস হয়ে গেছে, তাও আবার ড্যানির সামনে। ড্যানি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ইউই বলে, তোমরা দুজনেই আমার সঙ্গে এটা প্ল্যান করেছো তাই না?
তারপর কান্না করতে করতে ইউই সেও ওখান থেকে চলে যায়। এরপর ইজিং, জুহাও আর শাওশিয়াং তিনজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। ইজিং তখন দেখে যে জুহাও আর শাওশিয়াং দুজন মিলেই প্রচন্ড মন খারাপ ওই ড্যানি আর ইউইর ব্যাপারটা নিয়ে। ওদের দুজনের কথার মধ্যে ইজিং যেন এখন থার্ড পার্সন হয়ে গেছে। এরপর সন্ধেবেলা ইজিং শাওশিয়াং এর যে ট্যারো কার্ডগুলো ছিল সেগুলো নিয়ে নাড়াঘাটা করছিল, আর হঠাৎ করে শাওশিয়াংকে বলে যে আমাকে ট্যারো কার্ড রিডিং করা শিখিয়ে দে। শাওশিয়াং তারপর ট্যারো কার্ড রিডিং করা শেখানো শুরু করে ইজিংকে, কিন্তু সবকিছুই ইজিং এর মাথার ওপর দিয়ে যাচ্ছিল। শাওশিয়াং বলে একদিনে তুই কিছুই শিখতে পারবি না, এটা দিন দিন শিখতে হবে, আমি নিজেই তো এখনো পুরোটা শিখে উঠতে পারিনি। হঠাৎ করে ইজিং তখন বলে আচ্ছা তুইও জুহাওকে ভালোবাসিস তাই না? হঠাৎ এই প্রশ্নটা শুনে শাওশিয়াং খুব অবাক হয়ে যায়, আর তারপর হাসতে হাসতে বলে কি যে বলিস না তুই, আমি নাকি জুহাওকে ভালোবাসবো? ইজিং বলে আমি জানি তুই মিথ্যে বলছিস, তুই আমাকে আগে কেন বলিসনি যে তুই জুহাওকে পছন্দ করিস? তুই যদি সত্যি আমাকে বন্ধু ভেবে থাকিস তাহলে সত্যিটা বল। শাওশিয়াং তখন বাধ্য হয়ে সত্যিটা বলে যে হ্যাঁ, কিন্তু আমি এখন জানি যে তোরা একে অপরকে ভালোবাসিস, তাই আমি এসবের মধ্যে নেই। ইজিং সেই সময় শাওশিয়াংকে জড়িয়ে ধরে আর ভীষণ কান্না করতে থাকে। শাওশিয়াং বুঝতে পারে না যে ইজিং এত কান্না করছে কেন। ইজিং বলে তাহলে তুই জুহাওয়ের থেকে দূরে থাকতে পারবি প্লিজ? এটা শুনে শাওশিয়াং অনেক অবাক হয়ে যায়। ইজিং বলে আমি আর জুহাও একে অপরের সঙ্গে ডেট করছি, আমি ওকে বলেছি এই কথাটা যেন ও কাউকে না বলে, কিন্তু আমি দেখছি তোরা দুজন সবসময় একসঙ্গে ঘুরিস, আমার এটাতে খুব খারাপ লাগে। শাওশিয়াং তখন বলে আমি বুঝতে পেরেছি। ইজিং বলে তুই প্রমিস কর যে তুই জুহাওয়ের থেকে দূরে থাকবি। শাওশিয়াং এর চোখ থেকে তখন জল পড়তে থাকে, কিন্তু তবু এত কষ্ট পাওয়া সত্ত্বেও ও ইজিংকে প্রমিস করে যে ও জুহাওয়ের থেকে দূরে থাকবে, শুধুমাত্র নিজেদের বন্ধুত্বটাকে বাঁচানোর জন্য। এরপর থেকে জুহাও শাওশিয়াংকে মেসেজ করলেও শাওশিয়াং সেই মেসেজগুলো রিপ্লাই করে না, আর নিজের ফোনটা অফ করে ঘরেতে রেখেই ও বেরিয়ে যায় কলেজের জন্য। অন্যদিকে জুহাওকে দেখা যায় ও তখন সেই শিনফান নামের ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছে, আর এদিকে শাওশিয়াং দেখা করতে এসেছে জিলিয়াং এর সঙ্গে। আসলে জিলিয়াং আজকে এই শহর ছেড়ে নিজের বাড়ি মানে হোম টাউনে চলে যাবে। এখান থেকে চলে যেতে জিলিয়াং এর অনেক কষ্ট হচ্ছিল, কারণ এখান থেকে চলে যাওয়া মানে শিদং এর জীবন থেকেও সারা জীবনের জন্য চলে যাওয়া। শিদংকে সে আর কোনোদিনও পাবে না, শিদং এখন অন্য কারোর। ঠিক সেই সময়ই জুহাও বাইক নিয়ে চলে আসে শাওশিয়াং এর কাছে আর জিজ্ঞাসা করে জিলিয়াং কোথায়। শাওশিয়াং বলে জিলিয়াং তো বাসে করে চলে গেছে। এরপর দুজন মিলেই সেই বাসের পেছনে বাসটাকে ফলো করতে থাকে। জুহাও বলে যে শিনফানের থেকে ও আসল সত্যিটা জানতে পেরেছে, শিদং এর আসলে কোনো দোষই নেই, জিলিয়াওকে আটকাতেই হবে। এরপর বাসের কাছে এসে অনেকবার করে ড্রাইভারকে বাসটা থামাতে বলে, কিন্তু ড্রাইভার শুনতে পায় না অথবা ইচ্ছে করে বাসটাকে দাঁড় করায় না। সেই সময় শাওশিয়াং আর জুহাও ইচ্ছে করে বাসটার সামনে গিয়ে বাইকটাকে দাঁড় করায়, আর তাতে করে বাসটাও থেমে যায়। জুহাও তারপর যখন বাসে উঠে পড়ে জিলিয়াংকে নামানোর জন্য, বাসের লোকেরা জুহাওয়ের ওপর অনেক রেগে যায়, কারণ এরকম রাস্তার মাঝখানে হঠাৎ করে বাস থামিয়েছে। আর এইসব ঝামেলা দেখে শাওশিয়াং দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। অন্যদিকে শিদংকে দেখা যায় ও তখন করিডোরে হাঁটছিল, ঠিক সেই সময় ওকে জিলিয়াং পেছন থেকে ডাকে। ওরা দুজন মিলে তারপর সেই ছবিটার সামনে আসে যেটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যে শিনফানের সঙ্গে জুহাও কথা বলছে। আসলেই শিনফান এখন শিদং এর ডক্টর। শিনফান বলে যে শিদং আমার কাছে বেশ কিছু বছর আগে এসেছিল, যখন ও কোনোভাবেই ছবি আঁকতে পারছিল না। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড হওয়ার জন্য শিদং অনেক কষ্ট পাচ্ছিল, আর সেই কষ্ট থেকেই শিদংয়ের একটা রোগ দেখা দিয়েছিল, সেটা হচ্ছে হাতে এবং পায়ের মাসেলগুলোতে সে কোনো রকমের সাড়া পেত না, মানে হঠাৎ হঠাৎ করেই তার হাত অথবা পা প্যারালাইজড হয়ে যেত। একটা সময় শিদং যখন নিজের হাতে রং তুলি ব্যবহার করে ছবি আঁকতে পারছিল না, তখন শিদং আরও বেশি করে ভেঙে পড়েছিল। হঠাৎ হঠাৎ করে এরকম হাত আর পা প্যারালাইজড হয়ে যাওয়াটা কিছু মিনিটের জন্য স্থায়ী থাকে, তারপর আবারও ঠিক হয়ে যায়। তবে ভবিষ্যতে এরকম একটা সময় আসবে যখন শিদংয়ের পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে যাবে, আর সেটা সারা জীবনের জন্য, কোনোভাবেই আর ঠিক হবে না। ওদের দুজনকেই আড়াল থেকে শাওশিয়াং আর জুহাও দেখছিল যে ওরা নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিতে পারে কিনা। আসলে এই রোগের জন্যই শিদং এতগুলো বছর জিলিয়াংয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। শিদং চায় না যে সে কারোর বোঝা হয়ে সারা জীবন বেঁচে থাকবে।
সেদিন হঠাৎ করেই যে সিদং পড়ে গিয়েছিল, আসলে সেদিন সিদং পড়ে যায়নি, তার পায়ের মাসল কাজ করেনি বলে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর এই কারণে ব্যালেন্স রাখতে না পেরে সিদং সেদিন পড়ে যায়। আর তারপর জিলিয়াং তাকে পিঠের ওপর নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিল। সিদং বলে, এতগুলো বছরে তুমি কেন একজনকে খুঁজে নিয়ে বিয়ে করনি? জিলিয়াং বলে, তুমি একমাত্র যাকে আমি সারা জীবন বিয়ে করতে চেয়েছি। তোমার যাই রোগ থাকুক না কেন, আমি সমস্ত কিছু মেনে নিতে রাজি আছি, শুধুমাত্র তুমি আমার পাশে থেকো। সিদং কিছুতেই রাজি হতে চাইছিল না। জিলিয়াং বলে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই। সিদং তখন খুব কান্না করছিল। ও এটাই ভাবছিল যে সারা জীবনের জন্য ও যদি বিছানায় শুয়ে পড়ে তাহলে জিলিয়াংয়ের অনেক অসুবিধা হবে ওকে নিয়ে। সিদং আজকে জিলিয়াংয়ের চোখে যে ভালোবাসাটা দেখেছে সেটা দেখার পরে আর ওকে ফিরিয়ে দিতে পারে না। সিদং তখন জিলিয়াংকে জড়িয়ে ধরে আর দুজনেই অনেক কান্না করতে থাকে। জুহাও ওদের দুজনকে একসাথে দেখে ভীষণ খুশি হয়। আর তারপর পাশে তাকাতেই দেখতে পায় যে শাওশিয়াং নেই। শাওশিয়াং অন্যদিকে তাড়াতাড়ি করে ক্লাসে চলে এসেছে। শাওশিয়াংয়ের মনটা খুব খারাপ হয়ে যায় যে 3টে কাজের মধ্যে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আর 2টো কমপ্লিট হয়ে গেলে জুহাও আর ইজিং পুরো কলেজকে জানিয়ে দেবে ওরা অফিসিয়ালি ডেট করছে। যেটা ভেবে শাওশিয়াংয়ের মন খুব খারাপ হয়ে যায়। তার ওপর আবার ইজিং বলেছে জুহাও থেকে শাওশিয়াংকে দূরে দূরে থাকতে। বৃষ্টিতে ভেজার কারণে শাওশিয়াংয়ের অনেক জ্বর আসে, আর ইজিং শাওশিয়াংয়ের খেয়াল রাখতে থাকে। শাওশিয়াংয়ের কিছু ভালো লাগছে না বলে ও নিজের মুখটা চাদর দিয়ে চাপা দেয়। ও ইজিংয়ের সঙ্গেও কথা বলে না সেরকম। সেই সময় জুহাও মেসেজ করে যে আমি আর ইজিং মুভি দেখতে যাব, তুই কি যাবি আমাদের সাথে? এরপর ইজিং আর জুহাওকে দেখা যায় ওরা দুজন মিলে একসঙ্গে শপিং করতে এসেছে। আর তারপর খুব সুন্দর একটা জায়গায় বসে যখন সময় কাটাচ্ছিল, জুহাও বারবার করে ফোনটা চেক করতে থাকে যে শাওশিয়াং রিপ্লাই করেছে কিনা। হঠাৎ করে জুহাও ইজিংয়ের মধ্যে শাওশিয়াংকে দেখতে পায়, যেটা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর দুজন মিলে মুভি দেখতে যায়, কিন্তু সেখানেও জুহাওয়ের কিছুই ভালো লাগছিল না। পাশের সিটে ও আবারও শাওশিয়াংকেই কল্পনা করতে থাকে, আর যেটা ভেবে ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। সিনেমা দেখতে দেখতেই শাওশিয়াংকে একটার পর একটা মেসেজ করতেই থাকে, কিন্তু শাওশিয়াং তো রিপ্লাই করে না। এরপর একেবারে শাওশিয়াংয়ের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে থাকে জুহাও। আর যখনই শাওশিয়াং বেরোয় তখনই ধরা পড়ে যায় জুহাওয়ের কাছে। জুহাও বলে, তুই আমাকে অ্যাভয়েড করছিস কেন? শাওশিয়াং বলে, আমি তোকে অ্যাভয়েড করব কেন? জুহাও বলে, তুই কি আমাকে বোকা পেয়েছিস? কলেজ ক্লাসের শিফটও তুই চেঞ্জ করে নিয়েছিস। শাওশিয়াং বলে, তুই আসলে ভুল ভাবছিস, তাছাড়া এখন তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই, আমাকে ক্লাসে যেতে হবে। জুহাও বলে, আরে বাবা তুই হঠাৎ করে এরকম কেন করছিস? কোনো কথার উত্তর না দিয়ে শাওশিয়াং ওখান থেকে চলে যায়। জুহাও তখন শাওশিয়াংয়ের পাশে পাশে বাইক চালাতে থাকে আর ইশারা করে বলে বাইকে বস। তারপর আর কি, শাওশিয়াং জুহাওয়ের বাইকের পেছনে বসে পড়ে। পরের দিন সকাল হয়ে গেলে দুজন মিলে আলোচনা করতে থাকে যে আয়ু আর আসানের মধ্যে প্রেম করাবে কি করে। আজকে আয়ু খুব সুন্দর করে সেজে আছে নিজের মনের কথা আসানকে জানাবে বলে, আর সেই সময় আসান আয়ুর পাশ থেকে চলে যায়। আয়ু তখন আসানকে ডাকে আর খুব সুন্দর করে মেয়েলিভাবে নরম গলায় হাসি হাসি মুখে কথা বলে। প্রথমে তো আসান এই আয়ুকে চিনতেই পারেনি, কারণ আগে সবসময় গুন্ডা বেশে দেখেছে। আয়ু তখনই আসানের দিকে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আসানের গায়ের ওপরই। আসান বলে যে আমার কাজে যেতে হবে, আমি চলে যাচ্ছি বলেই চলে যায়। যেটা দেখে আয়ু তো ভীষণ রেগে যায় আর মারতে যায়। দূর থেকে ইশারা করে দুজন বলে যে না, এরকম মারকুটে হলে চলবে না। আসান বাসে উঠে গেলে আয়ু আসানের পিছন পিছন বাসে উঠে যায় আর ওর সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু আসান আয়ুকে একদমই পাত্তা দিচ্ছিল না। আয়ু সেই সময় পকেট থেকে 2টো মুভি টিকিট বার করে আর বলে চলো আজকে আমরা মুভি দেখবো। আসান বলে আমার এইরকম মুভি পছন্দ নয়। বাস স্টপে বাস দাঁড়ালে বেশ কয়েকটা গুন্ডা গোছের লোক সেই বাসে উঠে পড়ে। আয়ু সেই সময় গুন্ডাগুলোকে বলে বাস থেকে নেমে যেতে আর বাসে ঝামেলা না করতে। তখনই একটা গুন্ডা আয়ুকে খুব জোরে আঘাত করে, যেটার জন্য আয়ুর নাক থেকেও রক্ত পড়তে থাকে। আর একবার নয়, বারবার করেই আয়ুকে ওরা মারতে থাকে। এরপর আয়ুকে হসপিটালে ভর্তি করা হয়। ওর মন তো খুব খারাপ ছিল, কত সুন্দর একটা ডেটে যাবে বলে ভেবেছিল, কিন্তু সবটাই ভেস্তে গেল। সেই সময় আয়ুকে হসপিটালে দেখতে এসেছিল জুহাও আর শাওশিয়াং। আয়ু তখন সবার ওপরই অনেক রাগ দেখাচ্ছিল। সেই সময় আয়ুর কাছে আসান আসলে আয়ুর সমস্ত রাগ চলে যায় আর আবারও সেই হাসি খুশি আর শান্ত মেয়ে হয়ে যায়।
আসান তখন নিজের গল্পটা বলে। সেদিন যে চোরটাকে আসান কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল, তারপর তো চোরটা ওই স্টোর থেকে বেরিয়ে গিয়েছিল। আসান তখন নিজে বেশ কিছু টাকা দিয়ে ওই চোরটাকে আরও সাহায্য করে, আর সেটাই স্টোরের ভেতর থেকে আসান দেখতে পেয়েছিল। আর সেদিন থেকে আসান সেও আয়ুকে মনে মনে পছন্দ করা শুরু করেছিল। তবে আসানের এরকম গুন্ডা গোছের মেয়ে একদমই পছন্দ না, তাই বারবার নিজেকে আটকে রেখেছিল আয়ুর থেকে। সেদিন বাসের মধ্যে যে মারপিটটা হলো, সেদিনও আয়ু বাসের প্রত্যেকটা প্যাসেঞ্জারকে সুরক্ষিত করার জন্যই লোকগুলোকে ঝামেলা করতে বারণ করেছিল। আয়ু তখন মন খারাপ করে বলে, আমি জানতাম আমার মতো মেয়েকে কেই বা পছন্দ করবে, কিন্তু তবুও তো আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি যদি গুন্ডা মেয়ে পছন্দ না করো, আমি নয় একটু ভালো মেয়ে হওয়ার চেষ্টা করব। আসান বলে, তুমি এমনিতেই ভালো, তোমাকে নতুন করে ভালো হতে হবে না। তবে হ্যাঁ, এরপর থেকে আর মারপিট করা চলবে না। আয়ু আসানকে পাওয়ার জন্য সেটাতেও রাজি হয়ে যায়। আয়ু তখন আসানকে চাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে জুহাও খুব খুশি হয়ে যায়। জুহাও পাশে তাকিয়ে দেখে এবারও শাওশিয়াং ওকে কিছু না বলেই চলে গেছে। তাই ও শাওশিয়াং এর জন্য বাইরে ছুটতে চলে আসে ওর কাছে, আর বলে, তুই একা একা কোথায় চলে যাচ্ছিস আমাকে কিছু না বলে। শাওশিয়াং তখন আবারও জুহাওকে ইগনোর করারই চেষ্টা করছিল বারবার। জুহাও বলে, এবার ইউই আর ড্যানিকে এক করিয়ে দিলেই আমাদের কাজ শেষ। শাওশিয়াং বলে, তুই কি আমাকে একটু একা থাকতে দিবি? কথাটা বলে শাওশিয়াং নিজের মতো একা চলে যায় ওখান থেকে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় জুহাও, কারণ হঠাৎ করে শাওশিয়াং আজকাল ওকে এত অ্যাভয়েড করছে কেন, ও বুঝতেই পারছে না। জুহাও বলে, তুই কি আমার কোনো কারণে রেগে গেছিস, বল তাহলে। শাওশিয়াং বলে, কিছুই হয়নি। জুহাও বলে, কিছু তো হয়েছে, না হলে তুই এরকম কেন করবি? আমি তোকে ফোন করলে তুই ফোন ধরিস না, মেসেজ করলে রিপ্লাই করিস না, সামনাসামনি কথা বলতে আসলে একা একা চলে যাস। শাওশিয়াং তখন কি বলবে বুঝতেই পারে না। জুহাও বলে, তুই কি আজকাল কারোর প্রেমে পড়েছিস? এই কথাটা শুনে শাওশিয়াং আরো বেশি করে অবাক হয়। জুহাও বলে, তুই আমাকে আগে কেন বলিসনি তুই কারোর প্রেমে পড়েছিস? শাওশিয়াং তখন রেগে বলে, হ্যাঁ আমি একটা ছেলের প্রেমে পড়েছি, আর তুইও ঠিক তেমনি একটা মেয়ের প্রেমে পড়েছিস। তাহলে তুই আমার থেকে দূরে থাক, আমিও তোর থেকে দূরে থাকবো, এটাই সব থেকে ভালো হবে। আমি চাই না আমার কারণে তোর আর ইজিংয়ের সম্পর্ক খারাপ হয়ে যাক। আর তোর পায়ে ধরছি, তুই প্লিজ আমার সাথে আর কথা বলতে আসিস না, তোর সাথে আমি আর কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। এরপর জুহাওকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে শাওশিয়াং ওখান থেকে চলে যায়। শাওশিয়াং থেকে এরকম ব্যবহার পেয়ে জুহাও একেবারে অবাক হয়ে যায়। এরপর ইজিং এর বাড়িতে জুহাও আসে। ইজিং নিজের হাতে জুহাওয়ের জন্য কেক বানিয়েছে। তারপর সেই কেকটাই ইজিং নিজের হাতে জুহাওকে খাইয়ে দেয়। ইজিং তখন জুহাওয়ের গালে একটা কিস করে, আর তারপর জুহাওয়ের লিপে কিস করে। ইজিং মন থেকে জুহাওকে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু জুহাওয়ের দিক থেকে কিস করার কোনো ইচ্ছেই দেখা যায় না। জুহাও তখন কল্পনা করে যে শাওশিয়াং ওকে কিস করছে। এটা ভেবে জুহাও সেই সময় কিস করতে থাকে। একটা সময় ইজিংও যেন বুঝতে পারে জুহাওয়ের দিক থেকে কিস করার কোনো ইচ্ছে নেই, তাই ইজিং জুহাওকে ছেড়ে দেয়। ইজিং তারপর জুহাওকে নিয়ে চলে আসে আয়ুর সেই বারে, যেখানে ইউই ডিজে সুশি হিসেবে সবাইকে মাতাচ্ছে। সেই সময়ই ইউইর কাছে ড্যানি চলে আসে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় ইউই। ড্যানি বলে, আমার ওকে কিছু বলার আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জুহাও ড্যানির কাছে এসে এটাই বারবার ধরে বোঝানোর চেষ্টা করছিল যে ইউই আর সুশি একই মানুষ। ড্যানি সুশিকে পছন্দ করবে কিন্তু ইউইকে পছন্দ করবে না, এটা কিভাবে হতে পারে? ড্যানি বলে যে তোমার ওসিডি আছে, এটা আমি শুনেছিলাম, তারপর থেকে তোমার সাথে কথা বলতে খুব ভয় করতো। আমি অনেক আগে থেকেই জানতাম তুমি সুশি, তাই বারে সব সময় তোমার দিকে তাকিয়ে থাকতাম, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু তুমি কখনোই বোঝোনি। আমার এটা ভেবেই রাগ হতো যে তুমি আড়ালে কেন সুশি সাজছ। এরপর ড্যানি সুশির মুখে থেকে সেই মাস্কটা সরিয়ে দেয়, আর যখন সবাই দেখতে পায় এটা তো তাদেরই কলেজের ইউই, যাকে সবাই মিলে ফিমেল আইনস্টাইন বলে, সবাই ভীষণ অবাক হয়ে যায়। শাওশিয়াং সেও এই বারে এসেছে আজকে দুজনের মিল দেখতে। তারপর ড্যানি ইউইকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ইউই তখন ভীষণ ইমোশনাল হয়ে যায় নিজের ভালোবাসাকে ফিরে পেয়ে, আর ওদেরকে একসাথে ইজিং আর জুহাও দেখেও ভীষণ খুশি হয়। জুহাও সে সময় দূরে তাকিয়ে শাওশিয়াংকে দেখতে পায়। শাওশিয়াং যখন দেখে জুহাও ওকে দেখতে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে শাওশিয়াং ওখান থেকে চলে যায়। শাওশিয়াংয়ের আজকাল আর কিচ্ছু ভালো লাগে না, সব সময় মন খারাপ থাকে, তাই রাগ করে ওর যে ট্যারো কার্ডগুলো ছিল সবগুলো ছুঁড়ে ফেলে দেয়।
কারণ ও বুঝতে পেরেছে এসব ট্যারো কার্ড ফ্যারো কার্ড সমস্ত কিছু ভুল। এরপরে একটা বড় পার্টি দেখা যায় যেখানে শাওশিয়াং আর জুহাও মিলে যাদের মিল করিয়েছিল সবাই আছে এখানে। সেখানে জুহাওয়ের চোখটা সবসময় শাওশিয়াং এর ওপরই আটকে ছিল। এই পার্টিতে শাওশিয়াং একের পর এক ভীষণ ড্রিঙ্ক করতে থাকে। জুহাও এটা দেখে খুব চিন্তায় পড়ে যায় যে শাওশিয়াং এত কেন ড্রিঙ্ক করছে। ওদিকে পাশে আচংও বারবার করে বলে যে এত ড্রিঙ্ক করিস না, কিন্তু শাওশিয়াং যা মনের কষ্টে রয়েছে ও তো ড্রিঙ্ক করতেই থাকে। এতটা বেশি ড্রিঙ্ক করার কারণে হঠাৎ করেই শাওশিয়াং তখন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে আয়ুর সেই বারের ভেতরে ওই গুন্ডাগুলো চলে আসে যে গুন্ডাগুলোকে বাসের মধ্যে মেরেছিল। ওরা আয়ুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, আর সেখানেই সবার সঙ্গে সবার ভীষণ মারপিট চলতে থাকে। গুন্ডাগুলো নিজেদের সাথে অনেক অস্ত্র এনেছিল, সেগুলো দিয়েই সবাইকে ঘায়েল করতে থাকে। এরপর পরের দিন সকালবেলার ঘটনা দেখানো হয়, যেই সময় শাওশিয়াংয়ের ঘুম ভাঙে। ও রোজকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে আসে ক্লাস করতে। সেই সময় ও লক্ষ্য করে ওর দিকে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ড্যানি বলে, তোর না এখন হসপিটালে থাকার কথা? জুহাওয়ের তো ভীষণ বাড়াবাড়ি অবস্থা। এটা শুনে খুব অবাক হয়ে যায় শাওশিয়াং। এরপর শাওশিয়াং ছুটতে চলে আসে হসপিটালে। এখানে এসে ও আচং আর ইজিংকে দেখতে পায়। আচং সেই সময় জানায় যে জুহাওয়ের একটা সার্জারি হবে। শাওশিয়াং অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের সার্জারি? আচং কিছু না বললে শাওশিয়াং চলে আসে ইজিং এর কাছে আর জিজ্ঞাসা করে যে জুহাওয়ের আসলে হয়েছেটা কি। ইজিং বলে, কালকে আমাকে বাঁচাতে গিয়ে জুহাওয়ের পেটে ছুরি ঢুকে গেছে, তাই ডাক্তার বলেছে ওকে সার্জারি করতে হবে। এটা শুনে শাওশিয়াং খুব অবাক হয়ে যায়। ইজিং বলে, তোর এত কিছু ভাবতে হবে না, তুই বাড়ি যা। শাওশিয়াং বলে, তুই আমাকে এই সময় বাড়িতে যেতে বলছিস? ইজিং বলে, তুই প্লিজ এখান থেকে চলে যা, আমি চাই না তুই এখানে থাকিস। এটা শুনে শাওশিয়াং ভীষণ কষ্ট পায়। ইজিং বলে, আমি আর আজ থেকে তোর সঙ্গে থাকবো না, আমি তোর থেকে আলাদা হয়ে যাব। আর আমি চাই না তুই বারবার করে জুহাওয়ের জীবনে এইভাবে আসিস, আমার পছন্দ নয় জিনিসটা। আজকে ইজিং এর থেকেও এই কথাগুলো শুনে শাওশিয়াং ভীষণ কষ্ট পায় আর কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। সত্যি তো আজকে না তো ইজিং ওর বেস্ট ফ্রেন্ড আছে, আর না তো জুহাও ওর সেই ছোট্টবেলাকার বন্ধু। আচং তখন ইজিং এর কাছে আসে আর বলে, তুই ওকে মিথ্যে কথা কেন বললি? এরপরে শাওশিয়াং বাড়িতে চলে আসে। ইজিং যে জায়গাটাতে থাকে ওই রুমটার ভেতরে ও দেখতে পায় ওর আর ইজিং এর একসঙ্গে খুব সুন্দর একটা ছবি, আর ভাবতে থাকে যে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছে যে ইজিং এই বাড়িটা থেকেই চলে যাবে বলছে। শাওশিয়াং তখন ভীষণ কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় জুহাও, তারও অবস্থা খুব একটা ভালো না। ফ্ল্যাশব্যাকে তখন বেশ কয়েকটা সিন দেখানো হয়। একদিন জুহাও আর শাওশিয়াং একই সঙ্গে স্কুলের দিকে আসছিল। জুহাও জিজ্ঞাসা করে, তুই কি আমাকে পছন্দ করিস? শাওশিয়াং বলে, তোকে কে পছন্দ করবে, আমার তো পছন্দ অনেক সুন্দর সুন্দর ছেলেদের। জুহাও বলে, আমি তো মজা করছিলাম। তারপর দেখানো হয় যে ওরা দুজন যখন কলেজে পড়ে। জুহাও জিজ্ঞাসা করে, এই কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোর কোনো প্ল্যানিং আছে? শাওশিয়াং বলে, হ্যাঁ, সারাদিন বাড়িতে ঘুমাবো। তুই বল তোর কি প্ল্যান? জুহাও তখন সবে শাওশিয়াংকে মনের কথা বলতে যাবে, কিন্তু একজনের ধাক্কায় ওর আর মনের কথা বলা হয় না, তার পরিবর্তে দুজনে হেসে পাগল হয়ে যায়। এরপর তো একদিন জুহাও সোজাসুজি বলেই দেয় যে আমি তোকে ভালোবাসি, তুই কি আমায় ভালোবাসিস? কিন্তু কে শুনবে কার কথা? শাওশিয়াং সেই সময় ঘুমিয়ে অজ্ঞান। আর এরপরেই শাওশিয়াং ওর বেস্ট ফ্রেন্ড ইজিং এর সঙ্গে পরিচয় করিয়ে দেয় জুহাওয়ের। শাওশিয়াং বলে, তোর কাছে দামি ক্যামেরা আছে না, তুই ওটা দিয়ে ইজিং এর ছবি তুলে দিবি। আর তারপর থেকেই ইজিং এর সঙ্গে জুহাওয়ের পরিচয় হয়ে যায় আর ও ছবি তুলে দেয় সবসময়। আর ইজিং এর যে প্রত্যেক দিন এইভাবে ছবি তুলে দিত জুহাও, তাতে করেই জুহাওয়ের প্রতি একটা ফিলিংস চলে এসেছিল ইজিং এর। এভাবেই ওদের ফ্রেন্ডশিপ যখন বাড়তে থাকে তখন জুহাও ইজিং এর থেকে জানতে পারে একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর মার সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে। এটা শুনে সেদিন ভীষণ খারাপ লেগেছিল জুহাওয়ের, তাই ইজিংকে একটু সাহায্য করার জন্য ও ওর মায়ের জন্য ফল নিয়ে যেত। এরপর হঠাৎ করেই একদিন ইজিং বলে বসে যে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। এই বয়ফ্রেন্ড হওয়ার কথাটা শুনে খুব অবাক হয়ে যায় জুহাও। আর তারপরেই তো জুহাও সবার সামনে ইজিংকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি। আর সেটা দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল শাওশিয়াং। আসলে ব্যাপারটা হচ্ছে ইজিং রিকোয়েস্ট করেছিল জুহাওকে ওকে প্রপোজ করার জন্য, কারণ বেশ কিছুদিন হয়ে যাচ্ছে ইজিং এর যে প্রোফাইল ছিল তার রিচটা ডাউন ছিল।
তাই ইজিং জুহাওকে নিজের ফেক বয়ফ্রেন্ড সাজতে বলে যাতে ওর প্রোফাইলের রিচটা একটু বাড়ে। ইজিং যেহেতু জুহাওয়ের ভালো বন্ধু তাই ওকে সাহায্য করার জন্য জুহাও রাজি হয়ে গিয়েছিল। তবে ইজিং কিন্তু বলেছিল তোমাকে আর ওই 3টে ইম্পসিবল টাস্ক কমপ্লিট করতে হবে না, কিন্তু তারপরেও জুহাও শাওশিয়াংয়ের সঙ্গে মিলেমিশে এই কাজটা করেছিল, কারণ এর ফলে ও শাওশিয়াংয়ের অনেক বেশি কাছাকাছি থাকে আর তাতে করে শাওশিয়াংয়ের সঙ্গে জুহাও অনেক সময়ও কাটাতে পারত। আর এই এত কিছু শাওশিয়াং বেচারি কিছু বুঝতেই পারেনি। এদিন বার থেকে বেরোনোর সময় জুহাও দেখে যে শাওশিয়াং ওদের সাথে নেই। শাওশিয়াংকে ফিরিয়ে আনার জন্য জুহাও আর আচং ভেতরে যায়। শাওশিয়াং সে সময় ড্রিঙ্ক করে ওখানেই ঘুমিয়েছিল। আর ওকে যখন ওরা দুজনে মিলে বাইরে নিয়ে আসে সেই সময় একটা গুন্ডা ছুরি ঢুকিয়ে দেয় জুহাওয়ের পেটের ভেতর। জুহাও এই যন্ত্রণা সত্ত্বেও শাওশিয়াংকে সাবধানে বাইরে নিয়ে আসে, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়াতে পারে না। ও রাস্তাতেই লুটিয়ে পড়ে আর ছটফট করতে থাকে যন্ত্রণায়। সেই সময় ইজিং ওখানে চলে আসে আর জুহাওয়ের পেট থেকে এত রক্ত দেখে ভীষণ কষ্ট পায় আর ভীষণ ভয় পেয়ে যায়। আর এত যন্ত্রণার মধ্যেও জুহাও বলে শাওশিয়াংকে বাড়িতে পৌঁছে দিও। এরপরে জুহাওয়ের জ্ঞান ফিরে আসে। সেই সময় ওর পাশে বসেছিল ইজিং। জ্ঞান ফিরতে ইজিংকে জুহাও জিজ্ঞাসা করে শাওশিয়াং কোথায়। ইজিং তখন জুহাওকে শুইয়ে দেয় আর বলে আগে তুমি নিজের জন্য চিন্তা করো, তোমার এই অবস্থা এখনো তুমি শাওশিয়াংয়ের কথা ভাবছো। এরপরে ও বাইরে ডাক্তারকে ডাকতে আসে, কিন্তু এটা ভেবে খুব মন খারাপ হয়ে যায় ইজিংয়ের যে সব সময় জুহাও শাওশিয়াং করছে। জুহাও যখন সুস্থ হয়ে আবার কলেজে ফিরে আসে ওর প্রত্যেকটা বন্ধু সেই ফিরে আসাটাকে সেলিব্রেট করে। ঠিক তখনই ওখানে শাওশিয়াং চলে আসে। শাওশিয়াংও ভীষণ খুশি যে জুহাও সুস্থ হয়ে ফিরে এসেছে, কিন্তু এতটা কাছের বন্ধু হওয়া সত্ত্বেও ও আজকে জুহাওয়ের কাছে আর যেতে পারছে না, কারণ ইজিং ওকে বলেছে জুহাওয়ের থেকে সবসময় দূরে থাকতে। ওখান থেকে শাওশিয়াং চলে আসে সেই রুমটাতে যেখানে ও জ্যোতিষ চর্চা করত। এখানে আসতেই ওর মনে পড়ে যায় যে জুহাও নিজেই জ্যোতিষ চর্চা করার জন্য এখানে লাল কাপড়গুলো টাঙাতে হেল্প করেছিল, তবে বারবার করে বলছিল যে এসব করা ভালো নয়, এসব করলে পড়াশোনার ক্ষতি হবে, এসব করা ভুলভাল, এগুলো সব কুসংস্কার। সেদিনের কথাগুলো মনে পড়লে শাওশিয়াংয়ের খুব মন খারাপ হয়ে যায়। এরপর কলেজের মাঠে দেখা যায় শাওশিয়াং ওখান থেকে চলে যাওয়ার সময় জুহাও ওর পেছনেই যেতে থাকে, আর ইজিং ওদের দুজনের দিকে তাকিয়ে মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে। জুহাও তখন শাওশিয়াংয়ের সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলে তুই আমার সঙ্গে হসপিটালে একবারও দেখা করতে আসিসনি কেন? শাওশিয়াং বলে কিসের জন্য আর যাব, তুই তো ভালো হয়ে গেছিস, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আমার জন্য এখন অপেক্ষা করছে। কথাটা শুনে খুব কষ্ট পায় জুহাও আর বলে যে ভালো থাকিস তুই বয়ফ্রেন্ডের সাথে। আর কোনো কথা না বলে শাওশিয়াং ওখান থেকে চলে যায় আর জুহাও দাঁড়িয়ে কান্না করতে থাকে যে ওর ভালোবাসা অন্য একজনকে খুঁজে পেয়ে গেছে। এরপরে ইজিং যখন লাইভ শুরু করবে বলে তৈরি হচ্ছিল সেই সময় জুহাও আসে ইজিংয়ের সঙ্গে দেখা করতে। ইজিং সেই সময় জুহাওয়ের সামনে এসে দাঁড়ায়। জুহাও বলে আসলে আমি। ইজিং কথাটা শেষ করার আগেই বলে আমি জানি তুমি কি বলবে, আমি জানি তুমি এটাই বলবে যে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি, আর তোমার মুখে এই কথাটা আমি শুনতেই চাই না। তুমি জানো যখন তুমি ছুরির আঘাতে ছটফট করছিলে তখনও তুমি বারবার শাওশিয়াংয়েরই নাম করছিলে। হসপিটালে জ্ঞান ফিরে সবার আগে তুমি শাওশিয়াংয়ের খোঁজ নিয়েছিলে। সেদিন আমি যখন তোমাকে কিস করছিলাম আমি দেখলাম তোমার আমাকে কিস করার কোনো ইচ্ছেই নেই। সেই সমস্ত কিছু থেকে আমি একটা জিনিস তো বুঝে গেছি যে তোমার জীবনে আমি কোনো জায়গাতেই বিলং করি না, সমস্তটা জুড়েই রয়েছে শাওশিয়াং। তবে এখন তুমি যেটা চাও সেটাই হবে। কথাটা বলে ইজিং আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। জুহাও আজকে খুব ভালোই বুঝতে পেরেছে যে ইজিং অনেক কষ্ট পেয়েছে তাকে ভালোবেসে, কারণ ইজিং তো জুহাওকে নিজের করে পেল না। এরপরে ইজিং এসে লাইফের বাকি যেটুকু বাকি ছিল সেটা শেষ করে আর সবার সামনে এটা বলে যে জুহাও আমার বয়ফ্রেন্ড নয়, আসলে আমি এটা ইচ্ছে করেই করেছিলাম যাতে করে আমার ফলোয়ার্স বাড়ে। আর সত্যি তোমরা আমাকে এতই সাপোর্ট করেছো যে আমার ফলোয়ার্স আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, তাই তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এই লাইফটাই তখন নিজের ফোনে দেখছিল শাওশিয়াং, আর শাওশিয়াং একেবারে অবাক হয়ে যায়। আসলে শাওশিয়াং তো সত্যি সত্যি ভেবে নিয়েছিল যে ইজিং আর জুহাও একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক করছে। লাইফটা শেষ করে ইজিং নিজের চোখের জলটা অনেক কষ্টে আটকাতে থাকে আর তারপর ছুটতে গিয়ে শেষবারের মতো জুহাওকে চাপটে জড়িয়ে ধরে।
ইজিং যখন ভীষণ কান্না করছিল, জুহাও তখন ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর শাওশিয়াংকে দেখা যায় ও তখন হেডফোনে ওর প্রিয় লেখকের রেডিও শো শুনছিল। সেখানে সেই লেখক বলে যে আমি খবর পেয়েছি এই স্টোরিটা আমাকে যে পাঠিয়েছে সেই ছেলেটা কিছুদিন আগেই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। সেই ছেলেটা এখন অনেক ভালো আছে। ও নিজের জীবনে যে লাভ স্টোরিটা আমাকে পাঠিয়েছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি রিসেন্টলি যে বইটা লিখেছি সেটা পুরোটাই ওর লাভ স্টোরির ওপর। ছেলেটা ওর লাভ স্টোরির এন্ডিংটা আমাকে পাঠায়নি, তাই এন্ডিংটা আমি নিজের মনের মতো করে নিয়েছি। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যে জুহাও অনেকদিন আগেই মেলে সেই লেখককে নিজের লাভ স্টোরিটা পাঠিয়েছিল, যে সে ছোটবেলা থেকে কিভাবে শাওশিয়াংকে ভালোবেসে এসেছে। আর এই স্টোরিটা পড়ার পরে সেই লেখকের দারুণ পছন্দ হয়েছিল, তাই তো সেই গল্পটা রেডিও শোতে সবাইকে শুনিয়েছিল। জুহাও সেই লেখককে এটাও জানিয়েছে যে আপনার লেখা পড়তে শাওশিয়াং অনেক বেশি ভালোবাসে, তাই আপনার কাছে আমার স্টোরিটা পাঠাচ্ছি। যদি আপনি আপনার শোতে আমার স্টোরিটা শোনান তাহলে এটা শুনে হয়তো ও বুঝতে পারবে যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। আমার নিজের মুখে ওকে বলতে খুব ভয় হচ্ছে যদি আমাদের বন্ধুত্বটা সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। আর ঠিক এই কারণেই আমি আমার মনের কথা ওকে কিছুতেই জানাতে পারি না। আর তাদের গল্পে জুহাও এটাই লিখে পাঠিয়েছিল। এরপর জুহাওয়ের লাভ স্টোরি নিয়ে যে বইটা ওই লেখক লিখেছিল সেটা সবার প্রথমে গিফট করতে চেয়েছিল শাওশিয়াংকে, কারণ বইটা মার্কেটে পাবলিশ হওয়ার আগেই সেই লেখক জুহাওকে পাঠিয়ে দিয়েছিল যাতে জুহাও এই বইটা দিয়ে শাওশিয়াংকে প্রপোজ করতে পারে। এরপর জুহাও ওই বইটা শাওশিয়াংকে দেওয়ার জন্য অনেকবারই চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু এমন কিছু ঘটে যায় যাতে শাওশিয়াংকে ওই বইটা জুহাও কিছুতেই দিতে পারে না। তারপর তো মার্কেটে বইটা লঞ্চ হয়ে যায় আর শাওশিয়াং সেই বইটাও পেয়ে যায়। তাই জুহাও ঠিক করে যে লঞ্চ হয়ে গেছে যখন, তাহলে আর বইটা দিয়ে লাভ নেই। তাই যেখানে জ্যোতিষ চর্চা করতো সেইখানের ওপরে সিলিংয়ে জুহাও বইটা লুকিয়ে রাখে। তারপরে সেই লেখক জানায় যে আমাকে যে গল্পটা লিখে পাঠিয়েছে তার নাম হচ্ছে জুহাও। আর এই নামটা শুনেই এক পলকের জন্য থমকে যায় শাওশিয়াং। শাওশিয়াং ভাবতেই পারেনি যে জুহাও এত দূর এগিয়ে গেছে শুধুমাত্র ওকে মনের কথা জানানোর জন্য। এরপর শাওশিয়াং আর কিছু না ভেবে ছুটতে শুরু করে। ও জুহাওকে আজকে গিয়ে জানিয়ে দেবে যে ও জুহাওকে ঠিক কতটা ভালোবাসে। এরপর ডর্মে এসে দেখে যে জুহাও ওখানে নেই। আচং এসে জানায় যে জুহাও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডর্ম ছেড়ে চলে গেছে, যেটা শুনে শাওশিয়াং খুব অবাক হয়ে যায়। আচং সেই সময় এটাও জানায় যে ইজিং মিথ্যে কথা বলেছিল তোকে। ইজিংকে বাঁচানোর জন্য জুহাওয়ের পেটে ছুরি ঢোকেনি, তোকে বাঁচানোর জন্য গুন্ডা জুহাওয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। এটা শুনে খুব কান্না করতে থাকে শাওশিয়াং আর বলে যে তুই আমাকে আগে কেন এত বড় সত্যিটা জানাসনি। এরপরে শাওশিয়াং চলে আসে সেই জ্যোতিষ চর্চা করার জায়গাটাতে। আজকে এখানে টাঙানো সমস্ত লাল কাপড়গুলো ও নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকে, খুলে ফেলতে থাকে সমস্ত কিছু। এই জ্যোতিষ চর্চা যে একেবারে ভুয়ো কুসংস্কার তা আজকে বুঝে গেছে শাওশিয়াং। আর তারপরেই শাওশিয়াংয়ের চোখ যায় সিলিংয়ের ওপর আর সেখান থেকে পেয়ে যায় ওই বইটা, যেটা শুধুমাত্র ও শাওশিয়াংকে দেবে বলে ভেবে রেখেছিল। অন্যদিকে জুহাওকে দেখা যায় ট্রেনে করে ও সবার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। শাওশিয়াং যাতে জুহাওয়ের কাছে পৌঁছতে পারে সেই জন্য আয়ু নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে, আর সাথে সাথে সেই লি জিয়াং আর আচং সবাই মিলে আলোচনা করতে থাকে যে শাওশিয়াং আর জুহাও সবার মধ্যে প্রেম করিয়ে দিয়েছে, তারা নিজেরাই নিজেদের মধ্যে প্রেম করে নিতে পারছে না, মানে বোঝো কাণ্ড। তাই ওদের দুজনের মধ্যে প্রেমটা করিয়ে দিতেই হবে, না হলে কারো শান্তি হবে না। অন্যদিকে জুহাও যখন ট্রেনে করে যাচ্ছিল ইজিং তখন ওকে মেসেজ করে। ইজিং বলে যে শাওশিয়াং আমাকে অনেকদিন আগেই বলে দিয়েছে ও তোমাকে অনেক বেশি ভালোবাসে, আর সেটা শুনে আমি মোটেই খুশি হইনি। আমি শাওশিয়াংকে বলেছিলাম তুই কখনো জুহাওয়ের আশেপাশে থাকবি না, ওর সঙ্গে কথা বলবি না, ওর সঙ্গে মিশবি না, কারণ তোদের দুজনকে একসঙ্গে দেখলে আমার খুব মন খারাপ হয়। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি এইভাবে কারোর মধ্যে ভালোবাসা আটকানো যায় না। আমার জন্যই তোমাদের দুজনের মধ্যে আজকে এত দূরত্ব, তাই আমি চেষ্টা করছি যাতে তোমাদের মধ্যে দূরত্ব সমস্ত কিছু কেটে যায়। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর শাওশিয়াংয়ের ওপর একটু রাগ করে থেকো না, ওর কোনো দোষ নেই। মেসেজটা দেখে জুহাওয়ের চোখ থেকে জল পড়তে থাকে এটা জানার পর যে শাওশিয়াং সেও ওকে ভালোবাসে। এরপরে সেই ট্রেনটা আসার আগেই আয়ু সবাইকে গাড়ি করে নিয়ে আসে সামনের স্টেশনটাতে, যাতে গাড়িটা এখানে আসলেই ওরা ওখান থেকে জুহাওকে নামিয়ে ফেলতে পারে।
ওরা সবাই মিলে যখন স্টেশনে আসে সেই সময় স্টেশন থেকে ট্রেনটা ফিরে যাচ্ছিল। পুরো স্টেশন জুড়ে শাওশিয়াং চিৎকার করে বলতে থাকে, জুহাও, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে প্লিজ এই ট্রেনটা থেকে নেমে যাও। আমার তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। প্লিজ তুমি গাড়ি থেকে নেমে যাও। কিন্তু দেখা যায় যে ট্রেনটা ট্রেনের মতোই চলে যায় আর জুহাওয়ের দেখা পায় না শাওশিয়াং। শাওশিয়াং নিজের মনের কথাগুলো বলার জন্য আর সুযোগই পেল না। আর ওর এই কষ্ট দেখে ওখানে থাকা সবারই মনটা বেশ খারাপ হয়ে যায়। শাওশিয়াং যখন দাঁড়িয়ে কান্না করতে থাকে ঠিক সেই সময় জুহাও পেছন থেকে ওর নাম ধরে ডাকে। আর জুহাওকে এখানে দেখে শাওশিয়াং খুব অবাক হয়ে যায়। আসলে জুহাও ওই মেসেজটা দেখার পরেই স্টেশনে নেমে গিয়েছিল। শাওশিয়াং বলে, কোথায় চলে যাচ্ছিলি তুই? জুহাও বলে, আমি একটু ঘুরতে যাচ্ছিলাম। শাওশিয়াং বলে, তুই মনে হয় কিছু জিনিস ভুলে যাচ্ছিস। কী জিনিস? সেটা একটা সিক্রেট, বলা যাবে না। কি সিক্রেট শুনি? শাওশিয়াং সেই সময় সেই বইটা বের করে আর সেটার ভেতর থেকেই পেয়ে যায় একটা কাগজ যেখানে লেখা রয়েছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ঠিক যতটা তুমি আমাকে ভালোবাসো। যেদিন থেকে তুমি আমাকে ভালোবাসো আমিও ঠিক সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। এই কাগজটাই আসলে লিখেছে শাওশিয়াং। আর এই লেখাটা পড়ার পরে একেবারে অবাক হয়ে যায় জুহাও। জুহাও তখন অনেক মন খারাপ করে বলে, আমি যে তোর চোখের আড়ালে কত কষ্ট পেয়েছি, কত কান্না করেছি, সেগুলো তুই কখনো ভেবেই দেখিসনি। তুই যখন আমার থেকে মুখটা ঘুরিয়ে নিস তখন আমার ভীষণ কষ্ট হয়। শাওশিয়াং তখন জুহাওয়ের বলা কথাগুলো মন ভরে শুনতে থাকে। শাওশিয়াং বলে, তুই যদি আমাকে এতই ভালোবাসিস তাহলে আগে নিজের মনের কথাটা আমাকে বলিসনি কেন? জুহাও বলে, তুইও তো লিখেছিস যে তুইও আমাকে অনেক দিন থেকে ভালোবাসিস, তাহলে তুই কেন তোর মনের কথা আমাকে বলিসনি? শাওশিয়াং বলে, এবার থেকে আমার কোনো মনের কথা লুকানো থাকবে না, সবটা তোকে বলবো। জুহাও বলে, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি অ্যাজ আই লাভ ইউ? তুই কি আমাকে ততটাই ভালোবাসিস যতটা আমি তোকে বাসি? শাওশিয়াং বলে, হ্যাঁ, ঠিক ততটাই বাসি। কথাটা বলেই শাওশিয়াং জুহাওকে চাপটে জড়িয়ে ধরে। আর আজকে নিজের ছোটবেলার ভালোবাসাকে ফিরে পেয়ে জুহাও তো দারুণ খুশি হয়ে যায়। আর ওরা দুজন প্রমিস করে যে কেউ আর নিজেদের মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখবে না। আর ঠিক এরকমই একটা সিন দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়।